তো ইউরোর 8টা বড় টিম নিয়ে আলোচনা করার পর আমার মনে হয় ইটস অনলি ফেয়ার যে আমরা অন্য টিমগুলো নিয়ে কথা বলি, যেই টিমগুলো হয়তো অত বড় টিম না, বাট দে আর দ্য ওয়ান্স দ্যাট ক্যান মেক আপসেটস। সেটা আমরা দেখে এসেছি আগে 92 এর সেই ডেনমার্ক টিম, যেটা জার্মানিকে হারিয়ে জিতেছিল। আর এটাই আমরা ফুটবলে ভালোবাসি না, যে ছোট ছোট টিম এরা বড় টিমকে এরা ফেভারিটস কে নক আউট টুর্নামেন্ট থেকে বার করে দিচ্ছে। দ্যাটস দ্য বিউটি অফ দ্য গেম। তো আমার মনে হয় এটা নিয়ে দিব্যায়ন খুব সুন্দরভাবে শুরু করতে পারবে। দিব্যায়ন, তুমি একটু বললে আমার খুব ভালো লাগতো। দেখো, তুমি যেই মানে আন্ডারডগস এর কথা বললে আর যে ডেনমার্কের কথা বললে, আমার গ্রিসের কথা মনে পড়ে যায় 2004 সালে পর্তুগালকে যখন হোম সয়েলে হারিয়েছিল। মজা এসেছিল এটা দেখে। আর যখনই আমাকে দেওয়া হয়েছিল আজকের টপিক রাশিয়া, আমি একটু রিসার্চ যখনই করা শুরু করেছি, আমি খুঁজে পাই রাশিয়া ইজ অলসো ওয়ান অফ দ্য টিমস দ্যাট হ্যাজ ওয়ান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ওটা 1960-এ জিতেছিল আন্ডার দ্য নেম সোভিয়েত ইউনিয়ন। আর অনেক ওই ছিল, কন্ট্রোভার্সি ছিল ওইটার পেছনে, কিন্তু দে হ্যাভ ওয়ান ইট। তো ডিসকাউন্টিং এনি অফ দিস স্মল টিমস অ্যাজ আন্ডারডগস would be a disservice for the bigger team, the big dogs. তো আমি বলবো যে রাশিয়া বেলজিয়ামের সাথে গ্রুপ 1 থেকে কোয়ালিফাই করেছে ইউরো কোয়ালিফায়ার্স এর থেকে। ওদের দুটো লস ছিল বেলজিয়ামের কাছে, বাকি সব কটা ম্যাচ জিতেছে ওরা। এমন না যে ড্র করেছে, সব ম্যাচ জিতেছে। আর স্কটল্যান্ডকেও বিশাল মার্জিন একটা হারিয়েছে। আমার পৌরব যদি ভুল বলি, পৌরব একটু ঠিক করে দিতে পারবে। ওদের ওই ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স এ হাইয়েস্ট গোল করেছিল আর্টেম জুবা। আর্টেম জুবা মতো 8টা বা 9টা গোল করেছিল। আর আর্টেম জুবা ইজ লুকিং লাইক আ গ্রেট অ্যাম্বাসেডর ফর রাশিয়ান ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এবার দেখতে হবে যে কোন সময় এই হচ্ছে, মানে কোয়ালিফিকেশনটা হয়েছিল 2019-এর শেষের দিকে, আর একটু 2020-র ওই দিকে, যখন লাগছিল যে হয়তো ইউরোটা 2020-তে হতে পারে। তো মোরাল হাই ছিল, রাশিয়ার মোরাল হাই ছিল, কারণ ওরা 2018 ওয়ার্ল্ড কাপ তো আমরা দেখেছি। রাউন্ড অফ 16-এ স্পেনের সাথে যেটা পড়েছিল, আমি আর স্পন্দন খুব কেঁদেছিলাম সেই রাতটা, আমার মনে আছে। মানে ডিগিয়ার অনেক দোষ ছিল, কিন্তু সেসব ছাড়া যায়। কিন্তু রাশিয়া মারাত্মক খেলেছিল, আর রাশিয়ার বিশাল মরাল ছিল, কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছে গেছিল। আর বেলজিয়ামের কাছে আমার লাগছে ওদের খুব শেষ পরাজয়টা হয়। তো ওই ওয়ার্ল্ড কাপ থেকে ওদের একটা খুব বড় স্টার উঠে এসেছিল, টেনিস চেরিসেভ। ঠিক আছে, আগেও স্টার ছিল, মানে আগে ওয়ান্ডার কিড ছিল, কিন্তু এখন ভ্যালেন্সিয়ার জন্য এই রিসেন্ট বছরে দেখতে দেখতে আমার লাগে যে ডেনিস চেরিসেভ হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য মিডফিল্ড। ও মেনলি অ্যাটাকিং মিডফিল্ড রোলে খেলে, তো ডেনিস চেরিসেভ ইজ ওয়ান অফ দ্য স্টার প্লেয়ার্স টু ওয়াচ ফর রাশিয়া। আর রাশিয়া আরেকটা ভালো প্লেয়ার হচ্ছে যে আলেকজান্ডার সোবোলে। এটা হচ্ছে একজন স্ট্রাইকার, আমার লাগে স্পার্টাক মস্কোর স্ট্রাইকার। তো মস্কোর জন্য খুব ভালো সিজন দিয়েছে, মানে 20 গোল সিজন দিয়েছে। তো আই থিঙ্ক হি ইজ আনাদার স্ট্রাইকার টু লুক ফরওয়ার্ড ফর রাশিয়ান। রাশিয়া যদি ওদের ওই 2018-র যে কেরামতিটা করেছিল ওয়ার্ল্ড কাপে, সেইটা এবার হোম সয়েল হয়তো ওদের অ্যাডভান্টেজ ছিল। এবার জানি না ওরা অন্য আবে সয়েলে কেমন করতে পারবে, কিন্তু আমার লাগছে যে রাশিয়া হ্যাজ দ্যাট ইন্ট্রিনসিক কোয়ালিটি যে ওরা ক্লিক করতে পারবে। আর ওদের মোরাল এখনো অতটা মানে লো হয়নি। ওরা সার্বিয়ার কাছে 5-0 হেরেছিল 2020 লাস্ট ম্যাচে। কিন্তু আমার লাগছে যে রাশিয়া হ্যাজ আ গুড ডিফেন্স, অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিফেন্স উইথ আলেকজান্ডার গোলোভিন। গোলোভিন ডিফেন্সে আছে। ওদের ইগর আকিনফেভের রিটায়ারমেন্টের পর ওদের গোলকিপিং পজিশনটা একটু উইক লাগছে, কিন্তু তাও মানে ভালো দুটো গোলকিপার নিয়ে যাচ্ছে, মানে দুটোই আমার লাগছে ডিনামোর গোলকিপার তো, ব্যাকআপ আর ফার্স্ট টিম গোলকিপার। আমার লাগছে রাশিয়া হ্যাজ আ গুড চান্স অফ কোয়ালিফাইং ফ্রম দ্য লিগ, অ্যান্ড অলসো মেবি গোয়িং ফরওয়ার্ড, মানে রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 32, জানি না কোনটা হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ওইটাও আমার লাগছে যে ইজিলি ওরা হয়তো কোয়ালিফাই করে যেতে পারে যদি ফেভারেবল টিম। একদম রাশিয়া নিয়ে এরা খুব ডিটেইলড ইন্টারভিউ দিল দিব্যায়ন। তো আমার নেক্সট কোয়েশ্চেন যাবো, আমি যে ওখানে দিব্যায়ন এরা খুব সুন্দর কথা বললো স্কটল্যান্ড নিয়ে। তো স্কটল্যান্ডের আমার মনে আছে আমি কিন্তু ফাইনালটা রাত জেগে দেখেছিলাম। স্কটল্যান্ড যেবার কোয়ালিফাই, আমি আর পৌরব দুজনেই ছিলাম। খুব খুব সুন্দর খেলেছিল স্কটল্যান্ড। আর এখানেই পৌরবকে কটাক্ষ করেই বলতে পারি, দিব্যায়ন বললো যে বড় মার্জিনে হারিয়েছিল রাশিয়া। তো ওইটার কিছু রিপ্লাই দিতে চাস কি, আর তারপরে তুই কন্টিনিউ করতে পারিস তোর হ্যাঁ, রিপ্লাই আমি অ্যানালিসিস। দিতে চাই। যখন স্কট ম্যাকটমিনে গোলটা মারবে তখন রিপ্লাইটা দিয়ে দেবে আপনি ওইটা তখন
আর রাশিয়া স্কটল্যান্ডকে হারিয়েছিল। অ্যাসিস্টটা কার হবে? অ্যান্ড্রু রবার্টসন না হবে না, তো? অ্যাসিস্ট এটাই হবে, জানতে। অ্যাসিস্ট হবে বিলি গিলমোরের। বিলি গিলমোর চেলসির থেকেও অ্যাসিস্ট দেবে। না 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 না, ওই উইং থেকে আসবে, লেফট উইং থেকে একটাই অ্যাসিস্ট আসবে, হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, রাশিয়া স্কটল্যান্ডের থেকে যথেষ্ট র্যাঙ্কিং এ ওপরে আছে, আর যথেষ্ট ভালো টিম বলতে পারি। ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল অব্দি গেছিল, স্পেনকে হারিয়েছিল। আর স্কটল্যান্ড 1990-র পর আই গেস প্রথমবার কোনো মেজর টুর্নামেন্টে কোয়ালিফাই করলো। তো রাশিয়া আর স্কটল্যান্ডের মধ্যে অনেক ডিফারেন্স, ওরম ভাবে যে একবার হারিয়েছে বলে ওরকম ভাবে কম্পেয়ার করা ঠিক না। কিন্তু স্কটল্যান্ড এবারে এত বছর পর কোয়ালিফাই করেছে, প্লেয়ারদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স আছে, তো আপসেট করতে পারে। এখন স্কটল্যান্ডের মেন স্ট্রেংথ হলো ওদের ডিফেন্সটা। ওর ডিফেন্সে সবকটা মোটামুটি একদম স্টার প্লেয়ার না হলেও যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে। ওদের 5 একটা ব্যাক খেলে, 3টে সেন্টার ব্যাক খেলে হচ্ছে স্কট ম্যাকটমিনিকে সেন্টার ব্যাক খেলায়, রাইট সেন্টার ব্যাক। তারপর সেন্টার মিডিলে খেলে হচ্ছে লিয়াম লিয়াম কুপার, লিডসের ক্যাপ্টেন। আর লেফট সেন্টার ব্যাক খেলে হচ্ছে কিরান টিয়ারনি। আর লেফট ব্যাক খেলে হচ্ছে এই লেফট উইং ব্যাক বা খেলে হচ্ছে অ্যান্ডি রবার্টসন, ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক। এদের ডিফেন্সটাই হচ্ছে এদের মেন পয়েন্ট। মানে ডিফেন্স থেকে যে এটা ডিফেন্স থেকেই মোটামুটি দেখি আমরা রবার্টসনকেই বা ম্যাকটমিনেকেই একটু প্রেস করে অ্যাটাকটা তৈরি করতে দেখি। মিডফিল্ডটা খুব একটা খারাপ না, মিডফিল্ডে বিলি গিলমোর আছে চেলসির, নতুন উঠছে। তারপর স্টুয়ার্ট আর্মস্ট্রং আছে লিডসের, এরা জন ম্যাকিন আছে অ্যাস্টন ভিলার। এগুলো আমরা প্রিমিয়ার লিগে এই প্লেয়ারগুলোকে চিনি, এরা মোটামুটি একদম স্টার প্লেয়ার না হলেও ইম্প্যাক্টফুল প্লেয়ার। কিন্তু ফরওয়ার্ডে আমরা ওই চে অ্যাডামস আর রায়ান ফ্রেজার ছাড়া খুব একটা বড় নাম দেখতে পাচ্ছি না। ওরা বেশিরভাগ সবাই স্কটল্যান্ডের লিগেই খেলে। তো স্কটল্যান্ড থেকে হয়তো আমি সেল্টিক রেঞ্জার্সকে অত ফলো করি না বলে হয়তো অত জানি না, কিন্তু সেল্টিক রেঞ্জার্স থেকেও কিছু ভালো প্লেয়ার আছে এখানে। তো সব মিলিয়ে একটা আপসেট করার মতো পোটেনশিয়াল আছে। ওদের মেন স্ট্রং পয়েন্ট হলো ডিফেন্সটা, আর অ্যাটাকার মিডফিল্ডেও যথেষ্ট ইয়ং প্লেয়ার আছে, তো করতে পারে। আর আমি ম্যাকটমিনের আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার, ইউনাইটেডে খেলে বলে, তো ওর জন্য তো আমি ব্যাক করছি স্কটল্যান্ডকে। তো দেখা যাক। স্কটল্যান্ডের গ্রুপটা কি আছে জানো? চেক রিপাবলিক, ইংল্যান্ড, স্কটল্যান্ড। হ্যাঁ, তো ইংল্যান্ড, ক্রোয়েশিয়া আর ইংল্যান্ডের সাথে তো আশা করি, তো মনে হয় না যে জিতে যেতে পারবে। তো আমি আশা করছি হয়তো থার্ড প্লেস হয়ে একটা কোয়ালিফিকেশন করতে পারে, যেহেতু আমরা দেখেছি ইউরোতে থার্ড প্লেসও মাঝে মাঝে মানে 4টে থার্ড প্লেস টিম কোয়ালিফাই করে যায়। তো আমি আশা করছি স্কটল্যান্ডকে চেক রিপাবলিকের ওপরে ফিনিশ করে কোয়ালিফাই করতে পারবে। দেখা যাক। হ্যাঁ, তো তাহলে তারপরে আমি বলি একটু, আমার একটা সেগমেন্ট আছে অস্ট্রিয়া নিয়ে, তাহলে আমি বলে দিই, তারপরে আমি লাস্টে বিক্রমজিৎদার কাছে যাচ্ছি। বিক্রমজিৎদার মেইন ইভেন্ট, তো মেইন ইভেন্ট সবসময় লাস্টেই রাখা উচিত। তো আমি অস্ট্রিয়া নিয়ে বলছি। আমি বলছি অস্ট্রিয়া যখন লাইক টিমটা লাস্ট জেনারেশন ধরে, প্লেয়ার্স লাইক ডেভিড আলাবা, আর্নটোভিচ বা ইউসেফ ডিনিয়ের যখন এরা খেলেছে, তো লাস্ট ডেকেড ধরে কিন্তু অস্ট্রিয়ার ভালো একটা ট্যালেন্টেড স্কোয়াড আমরা দেখছি উঠে আসছে। তাছাড়া আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ অস্ট্রিয়া মনে হয় কোয়ালিফাই করেছিল 98-এ, আর লাস্ট ইউরো 2016 খেলেছিল, যেখানে মানে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছিল নাকি করেনি আমার মনে নেই। বাট এই সিজনে যখন এই 2021-এ স্কোয়াড আউট করলো লাস্ট 2-3 দিন আগে, এটা কিন্তু খুব একটা অস্ট্রিয়ান ফ্যানদের মধ্যে কিন্তু খুব রাগ সৃষ্টি করেছিল। আর সবাই ফ্র্যাঙ্কো ফোর্ডা আউট করছিল, ফ্র্যাঙ্কো ফোর্ডা ওদের কোচ। তো টুইটারে ট্রেন্ডিংও চলছিল ফ্র্যাঙ্কো ফোর্ডা আউট, ফ্র্যাঙ্কো ফোর্ডা আউট, ফ্র্যাঙ্কো ফোর্ডা আউট, বিকজ দ্য পিপল অফ অস্ট্রিয়া, দ্য অস্ট্রিয়ান ফ্যান্স আর্ন হ্যাপি। একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, কেন বলছি এটা, কোন বেসিসে বলছি, শুধু টুইটারের জন্য না। একটা ইনস্টাগ্রামে পেজ আছে, তুমি সবাই দেখতে পারো, অস্ট্রিয়ার ফুটবল টিমে, যেটা প্রায় 50,000-এর ওপর ফলোয়ার্স আছে। বাট লাইক ইউরো যে সেগমেন্টে যখন ইউরো টিম ডিসাইড হচ্ছে, ইটস আ বিগ নিউজ ফর দ্য ন্যাশনাল টিম। তো অফকোর্স বেশি এঙ্গেজমেন্ট আমরা এক্সপেক্ট করি, বাট ফ্যান্স আর রিয়েলি আনহ্যাপি, বিকজ আমি এট দ্য টাইম অফ দিস রেকর্ডিং ওটার মনে হয় 400 থেকে 500টাও মনে হয় লাইক করেনি ছবিটার মধ্যে। তো 50,000 ফলোয়ার্স এর পেজে যদি 400 থেকে 500 লাইক করে, দ্যাট সেজ আ লট দ্যাট ফ্যান্স আর্ন রিয়েলি হ্যাপি উইথ দ্য স্কোয়াড। তার মেইন কারণ হলো গিয়ে অস্ট্রিয়ানস, যতই আমরা বলি যে জার্মানদের থেকে ঝামেলা সব মিটে গেছে, বাট দে হ্যাভ কাইন্ড অফ নেদারল্যান্ডস এর মতো, ডাচ টিমের মতো হালকা একটা হেট্রেড আছে টুয়ার্ডস জার্মান। আর ফ্র্যাঙ্কো ফোর্ডা এইবার যে টিমটা সিলেক্ট করেছে, দ্যাট
টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই জার্মানির হয়ে খেলে, জার্মানিতে খেলে, ঠিক আছে। তো মানে অস্ট্রিয়ান বুন্দেস লিগাকে ও পাত্তা দেয়নি, পাত্তা না দিয়ে ও জার্মান বুন্দেস লিগা থেকে প্লেয়ার নিয়েছে। তো দ্যাট রিয়েলি অ্যাজিটেটেড দ্য অস্ট্রিয়ান ক্রাউড। ইভেন লাইক 20 জনের যে প্রভিন্সিয়াল স্কোয়াড ছিল তার মধ্যে মোটামুটি 3জন, শুধু 3জন সিলেক্ট করা হয়েছে এরা অস্ট্রিয়া লিগে খেলে। সেগুলোর মধ্যে হলো কি স্কালগার, তারপরে হুসেইন ব্যালিক আর উলমের। কালগার হলো গিয়ে গোলকিপার, আর উসেন ব্যালিক হলো গিয়ে ওই লেফট উইং ফরওয়ার্ড, আর উলমের হলো গিয়ে লেফট ব্যাক। বাট অনেকে অনেকে বলছে যে প্লেয়ার্স লাইক কারা আর ইউসেফ ডেমিয়ের কে কেন চান্স দেওয়া হচ্ছে না, বাট বালিক আর স্কফকে কি করে চান্স দেওয়া হলো? ওরা তো অনেক বাজে প্লেয়ার কম্পেয়ার টু ডেমির, যে অনেক বছর ধরে অস্ট্রিয়াকে রিপ্রেজেন্ট করছে, অস্ট্রিয়ার খুব বড় ট্যালেন্টও বলা হচ্ছিল। তো বাট অনেকে অনেকে এইগুলো আমি টুইট গুলো দেখছিলাম, একটু লোক টুইট করেছে, আরেকজন লোক টুইট করেছে যে ম্যাক্স ওভার আর সিসিলিয়ান স্ট্যাঙ্কোভিচও সলসবার্গ থেকে খেলছে। হ্যাঁ, ওভার আর স্ট্যাঙ্কোভিচও সলসবার্গের প্লেয়ার, যারা খেলা চান্স পায়নি, আরবি সলসবার্গের প্লেয়ার। তারপরে জেনট ট্রন্স, থমাস গয়িঙ্গার, রিনহোল্ড র্যাফট ফ্রম এলএএসকে থেকেও চান্স পায়নি। আর উসেন ডেমিক আর ইরান কারা ফ্রম র্যাপিড থেকে চান্স পায়নি, ঠিক আছে। এরা কিন্তু অস্ট্রিয়ান লিগের সব বড় বড় প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার, তাও চান্স পায়নি। এবার আমি অস্ট্রিয়ান লিগ থেকে আরেকটা লিগে যাব, যেখানে হলো গিয়ে বেলজিয়াম প্রো লিগ। সেখানে একটা প্লেয়ার আছে হলস্টার বলে। হলস্টার এই সিজনে 16টা গোল 16টা অ্যাসিস্ট করেছে এক বেলজিয়াম প্রো লিগ। তারপরেও তার কল আপ আসেনি ন্যাশনাল টিমে। দ্যাট লাইক অ্যাজিটেটেড মেনি ফ্যান্স, বিকজ কত আর ভালো পারফরমেন্স দেবে একটা ক্লাব, একটা লিগে তুমি যদি 16টা গোল 16টা অ্যাসিস্ট করো, তাও যদি তুমি চান্স না পাও, দেয়ার শুড লাইক কেন চান্স পাচ্ছ না, কোনো লজিক্যাল রিজন নেই, ঠিক আছে। বাট স্টিল আমি বলবো যে লাইক একটা অ্যাজিটেশন থাকা সত্ত্বেও, ফ্র্যাঙ্কফুর্ট আউট হওয়া সত্ত্বেও যদি কোনোভাবে অস্ট্রিয়া কোয়ালিফাই করে যায় সেকেন্ড রাউন্ড, নেক্সট রাউন্ডের জন্য, তাহলে হয়তো অতটা হেট পাবে না। বাট যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট সত্যি চাকরি ছেড়ে দিতে হতে পারে। আর তার উপরে একটা কথা আছে, আমি কখনোই বলবো না যে অস্ট্রিয়ার টিম বাজে। অস্ট্রিয়াতে ভালো ভালো প্লেয়ার আছে, সাবিৎসার আছে তোমার লাইপজিগ থেকে, আরবি ইয়ে থেকে মনচেন গ্ল্যাডব্যাক থেকে লেনিয়ার আছে, লেফট ব্যাকে রাইট ব্যাকে খেলে। তারপরে উলসবার্গের শ্যালগার আছে। আহ তাছাড়া তোমার ডেভিড আলাবা তো আছে ক্যাপ্টেন টিমের। তো এবার কামিং অন টু দ্য টিম, তো টিম বেসিক্যালি খেলে হলো গিয়ে উইথ আ 4-2-3-1 আর 4-4-2। তো 4-2-3-1 খেললে হয়তো ওই ডেভিড আলাবাকে আরো উপরের রোলটা দেয়, ওই লেফট উইং এর যে রোলটা আছে ওই রোলটাই খেলে ডেভিড আলাবা, বিকজ হি ইজ আ বল। যদিও তোমার বায়ার্নে সেন্টার ব্যাক হিসাবে খেলে এখন, তাও ওকে অস্ট্রিয়া লেফট সাইডে খেলানো প্রেফার করে। আর যদি 4-4-2 খেলে ওকে লেফট ব্যাক হিসাবে খেলে। তো এটাই আমরা দেখে এসেছি বেসিক ট্রেন্ড। তো ফ্যান্সরা এটাই আমি বলতে চাইছি যে এটা ওদের সাথে আছে, অস্ট্রিয়ার সাথে আছে মোস্ট প্রবাবলি। একবার অস্ট্রিয়ার একবার টিমটা একবার দেখে বলবে তুমি, বিক্রমজিৎ দা? একবার দেখে বলতে পারো অস্ট্রিয়ার ইউরো কাদের সাথে কাদের সাথে খেলা আছে অস্ট্রিয়ার? অস্ট্রিয়ার সাথে নেদারল্যান্ডস, নর্থ ম্যাসিডোনিয়া আর ইউক্রেন। হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় না ইউক্রেন ছাড়া খুব একটা। নর্থ ম্যাসিডোনিয়া ঠিক আছে, একবার একটা আপসেট করে দিয়েছে, ইউরোতে ওঠার থেকে আপসেট ছিল, আপসেট করে উঠেছে। বাট আমার লাগে না নর্থ ম্যাসিডোনিয়া আর ইউক্রেন, ঠিক আছে ইউক্রেনের সাথে মোটামুটি বলতে পারো কম্পিটিশন হবে কাটায় কাটায়, উড অ্যাপ্লাই ফর দ্য সেকেন্ড স্পট। বাট তাছাড়া পৌরব যেটা বললো থার্ড পজিশন ফিনিশ করলো, বড় বেশি চান্স আছে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার। তো উই উইল সি কি হয়। বাট আমার মনে হয় উইথ দ্য স্কোয়াড দে হ্যাভ, যদি এই এজেন্ডা নাও করে, বাট মোটামুটি স্কোয়াড আছে যারা বুন্দেসলিগায় খেলে, বুন্দেসলিগা ফার্স্ট ডিভিশনে খেলে, তো আশা করি সেকেন্ড রাউন্ড অব্দি যাওয়া, রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 অব্দি তো যাওয়াই উচিত। যদি রাউন্ড অফ 16 এর আগে লাইক বেরিয়ে যায় উইথ আ গ্রুপ কনসিস্টিং অফ ইউক্রেন অ্যান্ড নর্থ ম্যাসিডোনিয়া, তাহলে তো লাইক there would be consequences for Franco Foda, because no, people don't like him already at his country. তো এটা বলে আমি বলবো বিক্রমজিতের কাছে, বিক্রমজিৎ দা তুমি একটু মেইন ইভেন্টটা করে দাও। হ্যাঁ, মেন ইভেন্ট
নয়, যাই হোক আমি মানে বলতে চাই আমি যে টিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ড। পিছনে দেখতে পাচ্ছ টিমু পুকি, খুব পপুলার একটা মানে প্রিমিয়ার লিগেও হয়েছিল প্লেয়ার, আর এফপিএল খুব ফেভারিট একটা প্লেয়ার ছিল টিমু পুকি, সবাই জানে। ফিনল্যান্ড হচ্ছে এমন একটা স্টুডেন্ট মানে যে ম্যানেজমেন্ট করে ঢোকে, মানে সে সত্যি খাটাখাটনি করেছে প্রচুর ঢোকার জন্য। তো এটা হচ্ছে ফিনল্যান্ডের ফার্স্ট এভার মেজর টুর্নামেন্ট। ওরা মোর দেন 100 ইয়ার্স ওদের লেগে গেছিল একটা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করার জন্য। আর এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেহেতু এদের মানে স্কোয়াড নাম্বার, মানে স্কোয়াডে কতজন মেম্বার থাকবে ওটার একটা লিমিট আছে। তো এরা প্রথমে চেয়েছিল মানে 26 জনকে নিয়েই নিয়েছিল, আরো 5 জনকে ডেকেছিল। এবারে 5 জনের মধ্যে ট্রায়াল হয়ে এবার হয়তো 26 জনের মধ্যে থেকে 5 জনই অ্যাডিশন হবে, বা 26 জনের থেকে 5 জন বেরিয়ে ওই 5 জন ঢুকে যাবে। ওরকম একটা ব্যাপার হওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি ওই জুন ফার্স্টে যেহেতু একটা ডেডলাইন এসে গেছিল যাওয়ার টিম, তো 26 জনের টিম সিলেক্ট হয়েছে। আচ্ছা, যেটা আমি বলতে চাই অনেকেই হয়তো জানে না, সেটা হচ্ছে ফিনল্যান্ডের ম্যানেজার নাম হচ্ছে মার্কু কানেরভা, ঠিক আছে? তো সে একটা মানে অনেকদিন পর ফিনল্যান্ডকে বলবো একটা পিকচার এনেছে উইথ টাইটার ডিফেন্স, আ বিজিয়ার মিডফিল্ড অ্যান্ড রিজুভিনেটেড অ্যাটাক ফোর্স। মানে ও প্রচুর খেটেছে। আমি মানে আমার মনে হচ্ছে ফিনল্যান্ড উইল মানে মানে আমার মনে হচ্ছে ওদের গ্রুপটা একটু চাপের, বাট বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া সবই তো ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট, কারণ এরা অনেক এরা এরা খেলেছে এরা। যাই হোক মানে অত দূর না উঠলে পারলে এরা একটা একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে একটা বড় বড় টুর্নামেন্ট। আর সেটা এরকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সেটা কাজ করে, সেটা ক্লাবে হয়তো অতটা কাজ করে না, বাট একটা মেজর টুর্নামেন্ট যেখানে একটা ম্যাচে পুরো টুর্নামেন্ট তোমার ঘুরে যেতে পারে, সেখানে এই এক্সপিরিয়েন্স গুলো ম্যাটার করে, যেটা ফিনল্যান্ডের নেই, একদমই নেই। তো আমার মনে হয় ফিনল্যান্ডের স্কোয়াডটাও বেশ ভালো। আমি মানে বেশ ভালো বলবো না, বাট হ্যাঁ মানে ডিসেন্ট স্কোয়াড। আমার মনে হচ্ছে ওরা ডেনমার্ক, রাশিয়াকে হারিয়ে দিলেও দিতে পারে, সেকেন্ড প্লেস ফিনিশ করতে পারে বিলো বেলজিয়াম। তো প্রসপেক্টস আমি এটা বলবো সেটা হচ্ছে একটা তো আমরা সবাই জানি আমার পিছনে আছে টিমু কুকি। ও ইনফ্যাক্ট এবারে মানে ওদের মোস্ট ক্যাপ প্লেয়ার উইথ 90 ক্যাপস, অ্যান্ড আই গেস ও হচ্ছে 31 ইয়ার ওল্ড। তাও ওকে কানেরভা টিমে রাখছে 31 ইয়ার ওল্ড হওয়া সত্ত্বেও, কারণ ফিনল্যান্ড নাকি পুকির ওপর প্রচন্ড রিলাই করে। আর ওদের মানে ফিনল্যান্ডের লোকেদের নাকি মানে ইয়েদের কুকিকে নিয়ে বিশাল চ্যান্ট ট্যান্ট আছে অনেক। আমি যদিও ফিনল্যান্ড নিয়ে খুব একটা জানি না, বাট যেটুকু আমি মানে দেখলাম শুনলাম, যেটুকু আপনাদের বলার জন্য সেটুকু বলছি। তারপরে আমরা সেটাও দেখেছি টিমু পুক্কি এবার হয়তো মানে প্রিমিয়ার লিগে আবার আসতেও পারে, মানে টুয়াইস ইন 3 ইয়ার্স। তো টিমু পুক্কি এবার 30টা গোল দিয়েছে চ্যাম্পিয়নশিপে টু কোয়ালিফাই ফর, মানে নরউইচকে হেল্প করেছে টু কোয়ালিফাই ফর প্রিমিয়ার লিগ। তো টিমু পুকিয়ার তো মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রসপেক্ট অবভিয়াসলি। আচ্ছা, একটা আছে হচ্ছে লুকাস র্যাডেকি, সে হচ্ছে বায়ার্ন লেভারকুসেনের গোলকিপার। সেও হি হ্যাড আ ডিসেন্ট সিজন, আমি বলবো। আমি যা দেখলাম স্ট্যাট মানে ও একটা ডিফেন্সে একটা হেল্প করতে পারে। একজন তো মানে ভীষণ পপুলার নাম, মানে রিসেন্ট কিছুদিনে উঠে এসছে, সেটা হচ্ছে গ্লেন কামারা। ও রেঞ্জার্সের হেল্প করেছে ওদের ফার্স্ট টাইটেল ইন 10 ইয়ার্স। একটা আছে ফ্রেডরিক ইয়ানসেন হচ্ছে অক্সবার্গের মিডফিল্ডার। ও ওদের মানে ফিনল্যান্ডের নেশনস লিগের টপ স্কোরার, একটা মিডফিল্ডার। তো আর একটা হচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি ব্রেন্টফোর্ড হয়তো এবারে প্রিমিয়ার লিগে আসলেও আসতে পারে। ব্রেন্টফোর্ডে একটা খুব ইয়াং ট্যালেন্ট আছে মার্কাস ফ্রস, ফরওয়ার্ড। ও এবার ফিনল্যান্ডে কল আপ হয়েছে। আরেকটা আছে ওনি ভালারকি বলে একজন, ও হচ্ছে মিডফিল্ডার প্যাফোসে। কিন্তু ওর প্যাফোসে খেললেও মানে খুব কম বয়স, ওর মানে 22 বা 23 বছর বয়স। প্যাফোসে খেললেও মানে ওর স্ট্যাটস আর ইনক্রেডিবল। তো আমার মনে হয় ফিনল্যান্ডের টিমটা মানে খুব গোছানো একটা টিম, যেটা হয়তো ডেনমার্ক, রাশিয়াকে আপসেট দিল। আমার মনে হচ্ছে ইনফ্যাক্ট বেলজিয়ামকেও দিয়ে দিতে পারে। ইউ নেভার নো, বেলজিয়ামকেও দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার ওদের রিসেন্ট কিছু বলে দিই। একটা হচ্ছে আয়ারল্যান্ড আর বালগেরিয়ার সাথে ওরা জিতেছিল, আর ইনফ্যাক্ট ওরা ফ্রান্সের সাথে একটা ফ্রেন্ডলি খেলে ফ্রান্সকেও হারিয়েছিল। কিন্তু ওরা নেশনস লিগে ডিভিশন সি তে ছিল, গ্রুপ সি তে ছিল 2018-19 সিজনে। ওরা গ্রুপ টপ করেছিল। আর কিন্তু ওদের নেশনস লিগের আশাটা ওই ওয়েলস হারিয়ে দিয়েছিল, আর পোল্যান্ডের কাছে 5-1 হেরে গেছিল বলে।
তো ওরা বেরিয়ে গেছিল। বাট আমার মনে হয় ফিনল্যান্ড যেহেতু 100 বছর পর একটা টুর্নামেন্টের মুখ দেখছে, আমার মনে হচ্ছে মানে বেলজিয়াম সরি ফিনল্যান্ড, তো আই গেস ফিনল্যান্ড স্ট্যান্ডস আ চান্স দিস টাইম। ওরা যদি সেকেন্ড হয়েও কোয়ালিফাই করে বা ইনফ্যাক্ট থার্ড হয়েও কোয়ালিফাই করে, আমার মনে হচ্ছে ফিনল্যান্ড মানে এটলিস্ট রাউন্ড অফ 16-এ তো যাওয়ার চান্স আছে। হ্যাঁ, সেটা তুমি যে ঠিকই বললে যে এই হয়তো টিমগুলো ফিনল্যান্ড বা স্কটল্যান্ড হয়তো লাইক ইউ ওয়ন্ট এক্সপেক্ট দেম টু গো লাইক কোয়ার্টার্স আর সেমিস, বাট ইউ এক্সপেক্ট দেম টু নক আউট বিগ টুর্নামেন্ট, লাইক বড় বড় টিমের টাইটেল চান্সেস বার করে দিতে পারে। তো এই জন্য এটা এরকমই টিম। তো আজকে এই 4টে টিমই থাক। আর পার্ট 1-এ 4টে টিম নিয়ে কথা হলো। তো পার্ট 2-তে দেখা যাবে আন্ডারডগ স্টোরিজ, কারা কারা কোন কোন আন্ডারডগসরা কি কি করতে পারবে। তো পার্ট 1-এ আমরা কথা বললাম, তাহলে পৌরব বললো স্কটল্যান্ড নিয়ে, দিব্যায়ন বললো রাশিয়া নিয়ে, বিক্রমজিৎদা বললো ফিনল্যান্ড নিয়ে, আমি বললাম অস্ট্রিয়া নিয়ে। তো পার্ট 2-এ দেখা হবে। টাটা।